ফ্রান্স কিন্তু এখন একটা বিশাল অর্থনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে। দেশটির সরকারি ঋণ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যা শুধু চিন্তার বিষয় না, রীতিমতো বিপজ্জনক। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে ইউরোপের অন্যতম শক্তিশালী একটা দেশ এই বিপুল ঋণের জালে জড়িয়ে পড়ল। ৫,০০০ ইউরো। শুধু এই সংখ্যাটা মনে রাখুন, কারণ এর পেছনের কারণটা জানলে আপনি চমকে যাবেন। আসলে প্রতিটা সেকেন্ডে ফ্রান্সের ঋণের বোঝা প্রায় ৫,০০০ ইউরো করে বাড়ছে। ভাবা যায় এটা একটা লাগামহীন স্রোতের মতো, যা সংকটটাকে আরও গভীর করে তুলছে। আর এটাই কিন্তু এই সংকটের মূল চালিকা শক্তি। আচ্ছা, চলুন তাহলে বোঝার চেষ্টা করি এই বিশাল ঋণের পরিমাণটা আসলে কতটা বড়। এই সংখ্যাগুলো দেখলেই ফ্রান্সের কঠিন বাস্তবতাটা পরিষ্কার হয়ে যাবে। ফ্রান্সের সরকারি ঋণ এখন প্রায় ৩.৫ ট্রিলিয়ন ইউরো, যা তাদের মোট জিডিপির প্রায় ১১৮%। মানে সহজ কথায়, ফ্রান্স এক বছরে যা আয় করে তার থেকেও বেশি তাদের দেনা। যুদ্ধ বা মহামারীর মতো বড় কোনো সংকট ছাড়া এমন ঘটনা কিন্তু ইতিহাসে খুব কমই দেখা যায়। আর এটা যে হঠাৎ করে হয়েছে তা কিন্তু নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, ফ্রান্স গত ৫০ বছরে একবারও তাদের বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। মানে ১৯৭৪ সালের পর থেকে প্রতি বছরই তাদের আয় থেকে ব্যয় বেশি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী এই ঘাটতি ৩% নিচে রাখার কথা, কিন্তু ফ্রান্স সেই সীমা থেকে অনেক অনেক দূরে। তো এই যে বছরের পর বছর ধরে এত বিশাল ঘাটতি, প্রশ্নটা হলো এত টাকা আখের যায় কোথায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ফ্রান্সের সমাজ আর সংস্কৃতির একেবারে গভীরে, তাদের কল্যাণ রাষ্ট্রের ধারণার মধ্যে। ফ্রান্সে প্রতি ১ ইউরো আয়ের মধ্যে ৫৭ সেন্টে খরচ হয় সরকারি খাতে। এই হারটা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। এর মানে হলো দেশের অর্থনীতির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে সরকার, যা একটা বিশাল কল্যাণ রাষ্ট্রেরই পরিচায়ক। এই চার্টটা দেখলে খরচের ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, পেনশন খাতে বছরে খরচ হয় প্রায় ৩৫০ বিলিয়ন ইউরো, যা দেশের জিডিপির ১৪%। ভাবুন, শুধু এই একটা খাতের খরচই শিক্ষা আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দুটো খাতের সম্মিলিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি। আসলে ফরাসি সংস্কৃতিতে রাষ্ট্রকে একজন অভিভাবকের চোখে দেখা হয়, যার দায়িত্ব হল নাগরিকদের সব রকম দেখাশোনা করা। এই গভীর বিশ্বাসের কারণেই সরকারি সুযোগ সুবিধা বা পেনশনে সামান্য কাটছাটের প্রস্তাবও সামাজিকভাবে প্রায় অগ্রহণযোগ্য হয়ে ওঠে এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ তৈরি হয়। এই যে একটা সাংস্কৃতিক প্রতিরোধ, এটাই সরাসরি জন্ম দিয়েছে রাজনৈতিক অচলাবস্থার। মানে অর্থনৈতিকভাবে যা করাটা জরুরি, রাজনৈতিকভাবে সেটা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল কিছুদিন আগের পেনশন সংস্কারের চেষ্টা। সরকার যখন অবসরের বয়সটা মাত্র ২ বছর বাড়িয়ে ৬২ থেকে ৬৪ করতে চেয়েছিল, তখন দেশজুড়ে সপ্তাহব্যাপী সহিংস বিক্ষোভ শুরু হয়ে যায়। অথচ দেখুন, পাশের দেশ জার্মানি বা ইতালিতে অবসরের বয়স ৬৬ বা ৬৭, কিন্তু ফ্রান্সে এই সামান্য পরিবর্তনে একটা রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর এর ফল চরম রাজনৈতিক অস্থিরতা। গত ৩ বছরে ৫ বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। অবস্থাটা এমন যে কোনো সরকারই যদি জরুরি কিন্তু অজনপ্রিয় কোনো সংস্কারের চেষ্টা করে, তাদের পতনের ঝুঁকি তৈরি হয়। সংস্কার করলে সরকার টেকে না, আর না করলে দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। কি একটা উভয় সংকট! তো এই রাজনৈতিক অচলাবস্থার কারণে ফ্রান্সের এই বিপুল ঋণ বছরের পর বছর ধরে বেড়েই চলেছে। কিন্তু এখন একটা বাইরের ফ্যাক্টর এই দীর্ঘদিনের সমস্যাটাকে একটা মারাত্মক সংকটে পরিণত করেছে, আর সেটা হলো সুদের হার বৃদ্ধি। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক মুদ্রাস্ফীতি সামলাতে সুদের হার বাড়িয়েছে। এর ফলে প্রায় শূন্য সুদের হারের সেই সোনালী যুগটা শেষ। ফ্রান্সের মতো ঋণগ্রস্ত দেশগুলোর জন্য পুরো খেলাটাই এখন বদলে গেছে, কারণ নতুন ঋণ নিতে বা পুরনো ঋণ শোধ করতে এখন অনেক বেশি খরচ হচ্ছে। একবার ভাবুন, শুধু ২০২৫ সালে ফ্রান্সকে সুদ হিসেবে গুনতে হবে প্রায় ৬৭ বিলিয়ন ইউরো। এই টাকাটা তাদের শিক্ষা বা প্রতিরক্ষা বাজেটের থেকেও বেশি, আর এই পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে। এই পুরো পরিস্থিতিটা ফ্রান্সকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যাকে অর্থনীতিবিদরা বলেন ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ। চলুন দেখে নেওয়া যাক এই ফাঁদটা আসলে কিভাবে কাজ করে।
খুব সহজ করে বললে ঋণের ফাঁদ হলো এমন একটা অবস্থা যখন কোনো দেশ তার পুরনো ঋণের সুদ মেটানোর জন্যই আবার নতুন করে ধার করতে বাধ্য হয়। এর ফলে ঋণ তো কমেই না, বরং চক্রবৃদ্ধি হারে এমনভাবে বাড়তে থাকে যে সেই চক্র থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ফাঁদটা ধাপে ধাপে কাজ করে। প্রথমত, ফ্রান্সের পুরনো কম সুদের ঋণগুলোর শোধ করার সময় এসে গেছে। দ্বিতীয়ত, সেই টাকা জোগাড় করতে তাদের এখন অনেক বেশি সুদে নতুন ঋণ নিতে হচ্ছে। ফলে বাজেটের একটা বিশাল অংশ শুধু সুদ মেটাতেই চলে যাচ্ছে, আর এভাবেই দেশটা ঋণের এক দুষ্ট চক্রে আটকা পড়ছে। এই ঋণের ফাঁদে আটকে পড়ার মুখে দাঁড়িয়ে ফ্রান্সের সামনে এখন 3টি কঠিন পথ খোলা, কিন্তু সমস্যা হলো এর কোনোটি সহজ বা জনপ্রিয় নয়। প্রথম পথটা হলো কঠোর অর্থনৈতিক সংস্কার করা, মানে সরকারি খরচ কমানো, কল্যাণ রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলোতে কাটছাঁট করা। অর্থনৈতিকভাবে এটাই হয়তো সবচেয়ে যৌক্তিক পথ, কিন্তু রাজনৈতিকভাবে এটা প্রায় আত্মহত্যার শামিল, কারণ এর ফলে দেশ জুড়ে তীব্র গণ অসন্তোষ তৈরি হবে। দ্বিতীয় পথটা হলো যেমন চলছে চলতে দেওয়া এবং ঋণ নিয়েই চলা। এটা একটা বিপজ্জনক বাজি, কারণ এর সফলতা নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের আস্থার ওপর এবং ভবিষ্যতে সুদের হার কমার ওপর। যদি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলে, তাহলে ফ্রান্সের পক্ষে নতুন ঋণ পাওয়াই কঠিন হয়ে পড়বে। আর শেষ পথটা হলো ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চাওয়া, অনেকটা যেমন গ্রিসকে চাইতে হয়েছিল। ইইউ হয়তো তাদের বাঁচাবে, কিন্তু তার বিনিময়ে চাপিয়ে দেবে কঠোর শর্ত আর কৃচ্ছ্রসাধনের নীতি। এর ফলে ফ্রান্স তার অর্থনৈতিক সার্বভৌমত্ব হারাবে, যা ফরাসিদের জন্য হবে এক চরম অপমানের বিষয়। ফ্রান্স শুধু একটা দেশ নয়, এটা ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আর অন্যতম প্রধান স্তম্ভ। তাই প্রশ্নটা শুধু ফ্রান্সের একার নয়, এটা পুরো ইউরোপের ভবিষ্যতের প্রশ্ন। যদি এই স্তম্ভটাই নড়বড়ে হয়ে যায়, তাহলে তার ধাক্কা কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবাইকে ভাবিয়ে তুলছে।